সুপ্রিয় দর্শক, চ্যানেল জেড এর পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ। আমাদের নিয়মিত আয়োজন জেড ফোকাস, যে অনুষ্ঠানে আমরা বিভিন্ন সংবাদ বিশ্লেষণ করে থাকি এবং আমাদের এই সংবাদ বিশ্লেষণে আজকে এমন একজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি একাধারে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং একজন রাজনীতিবিদ হিসাবেও বিশ্লেষণ করে থাকেন অনেক বিষয়। আমরা তাকে আজকে আমাদের এই জেড ফোকাসে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হচ্ছেন বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম কবি আব্দুল্লাহ শিকদার। আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিন যেভাবে সংবাদ বিশ্লেষণ করি, আজকে ঠিক এমনই একটি সংবাদ আমরা বাছাই করেছি, যেটা নিয়ে ইতিমধ্যেই ভারতের বিভিন্ন মিডিয়ায় একেবারে অপতৎপরতা, মানে অপতথ্য ছড়িয়ে তারা বাংলাদেশ সম্পর্কে একটা হিন্দু বিদ্বেষী রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকেও ঠিক একইভাবে তারা এমন একটা খবর প্রকাশ করেছে যেখানে দেখানো হচ্ছে যে বাংলাদেশ জঙ্গিবাদে একেবারে ভরে গেছে, এখানে জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর পাশাপাশি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকানো হচ্ছে। এমন খবর বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় প্রকাশিত না হলেও ভারতের পত্রপত্রিকায় ঠিকই এই কাজগুলো করা হচ্ছে এবং সেখানকার একটি বিশেষ পত্রিকা, যা প্রতিদিন, মানে এটা বলাও হয়ে থাকে যে পতিত সরকারের অর্থায়নে নাকি এটা চলে থাকে, সেই মিডিয়াটা হচ্ছে রিপাবলিক বাংলা। সেখানে আজকেও এই ধরনের একটা খবর প্রকাশিত হয়েছে এবং এই যে বাংলাদেশ সম্পর্কে হিন্দু বিদ্বেষী করে তোলা হচ্ছে এবং সেখানে শুধু সংবাদ মাধ্যম নয়, সরকারিভাবেও এই কাজগুলো করা হচ্ছে। তো এইটা কেন করা হচ্ছে, আজকে সেই কথাটাই শুনবো আমাদের অতিথি জনাব আব্দুল্লাহ শিকদারের কাছ থেকে। জনাব আব্দুল্লাহ শিকদার এখন বলবেন। অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনাদের জেড ফোকাসের যারা দর্শক দেশে দেশের বাইরে অনুষ্ঠানটি দেখছেন বা শুনছেন, তাদের সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। প্রথম কথা হলো যে একটা কথা আছে বাংলা প্রবাদ, যে চোরের মায়ের বড় গলা। কারণ সে গলা যদি না চড়ায় তাহলে তো সে ধরা পড়ে যাবে। এখন ভারত যে দেশে এমন কোনো দিন নাই যেখানে মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় না শুধু ধর্মীয় পরিচয়ের কারণে। দলিতরা তো ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করতে যাচ্ছে, এই আস্পর্ধা দলিতদের হয় কি করে? অতএব বিয়ের আসরের থেকে বরকে তুলে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। গোস্ত আছে কি নাই বাড়িতে, সেটা গরুর গোস্ত আছে কি নাই সেটা দেখার আগেই বাড়ি শুদ্ধ জ্বালিয়ে মেরে দেওয়া হয়েছে। শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে শুধু ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে। এবং মসজিদ ভেঙে, কয়েকশো মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে উত্তর ভারতে, উত্তরপ্রদেশে এবং আরো অন্যান্য জায়গাতে এটা হয়েছে। উত্তরপ্রদেশের সবচেয়ে ভয়াবহ এই সেদিনও সাম্বালের একটা শাহী মসজিদ, আর 400 বছর বয়স, সেই মসজিদ গুড়িয়ে ওখানে নাকি, মানে সারা পৃথিবী যেখানে মাটির নিচে সোনা, হীরা, তেল, কয়লা এই জাতীয় জিনিস খুঁজে বেড়ায়, সেখানে ভারতের এই পণ্ডিতরা খুঁজে বেড়ায় যে কোন মসজিদের তলে মন্দিরের মাটি পাওয়া গেছে, মন্দিরের মূর্তি পাওয়া গেছে। অদ্ভুত এক মানে কারবার চলতেছে ভারতে। এটা একটা পিকুলিয়ার কান্ট্রি। তো এইটা কেন হলো? ভারতে এরকম হওয়ার কথা ছিল না। ভারত সবসময় অহিংসার কথা বলেছে, মানবতার কথা বলেছে। এটা একেবারে অশোকের সময় থেকে শুরু করে আকবর তো ধরেন ভারতের ইতিহাসে শ্রেষ্ঠতম শাসক। ইভেন গান্ধীর ভূমিকাও 47-এর পরে গান্ধীর ভূমিকাও খুবই সুন্দর, মানে এটাকে শ্রদ্ধা না জানালে অন্যায় হবে। তো সেই ভারতে রাজনৈতিকভাবে ভারতের যে সেকুলার ফোর্স, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করার ফলে সেখানে ধর্মীয় মৌলবাদী শক্তি হিন্দুত্ববাদকে উপরে তুলে ধরে। মাথায় রাখতে যে হিন্দুত্ববাদ আর হিন্দু ধর্ম কিন্তু এক জিনিস না। হিন্দুত্ব হলো উগ্র ফ্যাসিবাদী একটা তৎপরতা, যেটার সাথে হিটলারের সম্পর্ক আছে এবং এর যে আদি পিতা সাভারকার, তিনি হিটলারের সংস্পর্শে যে ট্রেনিং নিয়ে আসছিলেন বলে কথা আছে আর কি। এবং এই সাভারকারদের যে ফর্মুলা, সেটা হলো ভারতকে মুসলিম মুক্ত করতে হবে, খ্রিস্টান মুক্ত করতে হবে। এটা না করলে ভারত কোনো সম্প্রদায়ের লোক আর এখানে বসবাস করতে পারবে না, হিন্দু ছাড়া কেউ একেবারে নির্ভেজাল হিন্দু দিয়েই এই রাষ্ট্র চলবে। তাহলে এইটা যদি করতে হয় তাহলে তাকে হিন্দু ধর্মীয় উন্মাদনা তৈরি করতে হবে। এই উন্মাদনা কি দিয়ে করবে? বিদ্বেষ, ঘৃণা,
মানে জিজ্ঞাসা, প্রতিশোধ পরায়ণতা বোঝানো হচ্ছে যে এই যে মসজিদ দেখো এখানে মন্দির ভেঙে এটা করেছে, অতএব সাধারণ মানুষ উত্তেজিত হয়ে যাবে। এই যে দেখো আমরা বলি গো হলো আমাদের মাতা, সেখানে গরুর গোস্ত বাড়িতে রাখছে, এইগুলোকে প্রতিরোধ করো। মুসলমানদের যেখানে ভারতের মোট জনসংখ্যার 33% ধরলাম আমরা মুসলমান, সেখানে চাকরির গোটা মুসলমানদের অবস্থানটা কি? 1%-এরও নিচে। তাহলে বিদ্বেষটা, ঘটনাটা ঘটছে কোথায়? বাংলাদেশে একটা মন্দির বের করতে পারবেন আপনি যে মন্দির গুড়িয়ে মসজিদ করা হয়েছে? একটাও নাই। একটা হিন্দুকে বের করতে পারবেন যে হিন্দুকে ধর্মীয় কারণে তাকে হত্যা করা হয়েছে? নেভার, কখনোই বাংলাদেশ এটা করেনি। তাহলে এটা কেন করতেছে ওরা? এটা করতেছে হিন্দু ভোটকে কংক্রিট করার জন্য, সাধারণ হিন্দুদের ধর্মানুভূতিতে সুরসুরি দিয়া মানুষের যে বিবেচনা বোধ সেগুলোকে দূর করে দিয়ে তাকে একটা উন্মাদনা, একটা মাদক আসক্ত, একটা ডেঞ্জারাস প্রতিশোধ পরায়ণ জাতিতে পরিণত করা হচ্ছে। এইটা কংক্রিট করার জন্য এখন তারা লাস্ট কার্ড, এটা গত 15 বছর ধরে এই কার্ড মোদী সাহেবরা, অমিত শাহরা খেলতেছে। মোদী আর অমিত শাহ মানবতার কথা বলে। গুজরাটের কসাই 2 দিনে যে শহরে 8,000 লোককে হত্যা করা হয়েছে শুধু মুসলিম পরিচয়ের কারণে, গুড়িয়ে দেওয়া হয়েছে। সংসদ সদস্য, লোকসভা এহসান জাফরিকে বাড়ি শুদ্ধ জ্বালিয়ে দিয়েছে। এবং এহসান জাফরি মৃত্যুর আগে বহুবার চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদীর সাথে কথা বলা, অমিত শাহের সাথে, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলা, কথা তিনি বলেছেন, কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। এবং রাম মন্দির, বাবরি মসজিদ যখন ভাঙা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাও পূজাতে বসেছিলেন। কিসের পূজা তখন তিনি করতেছিলেন? এগুলো হলো ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে রাজনৈতিক ইতর স্বার্থ হাসিল করা। এই কাজটা ভারতে সুচারুরূপে সম্পন্ন করতেছে বিজেপি, বজরঙ্গ দল এবং আরএসএস। তো এখন এইটার শেষ মোটামুটি ব্যবহার করতে করতে জীর্ণ হয়ে গেছে, নতুন উন্মাদনা দিতে হবে। অথবা নতুন কার্ড হিসেবে তারা বেছে নিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশে একদিন যারা শাসন করেছে 15টা বছর, তারা হলো তাদের সুবাদার, তাদের মুখ্যমন্ত্রী, বাংলাদেশকে তাদের পৈতৃক তালুক বানিয়েছিল। ভারত যা বলেছে তার বাইরে এক পাও বাংলাদেশ ফেলেনি। এই অবৈধ সরকারকে সারা পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক ধ্যান ধারণা রাষ্ট্রগুলোর মতামতকে উপেক্ষা করে ভারতীয় শাসকরা গোয়ারের মতো, অন্ধের মতো হিংস্রতার জন্য এই গভর্নমেন্টকে সমর্থন জুগিয়ে গেছে। এখন 5ই আগস্টের পরে তো সেই রাজ্য তো হাতছাড়া হয়ে গেছে। এখন যত দোষ নন্দ ঘোষ, ভারতের জনগণ, এবং আমি বলি এখানে একটা কথা ব্র্যাকেটে বলে রাখা ভালো, যে ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। ভারতের মিডিয়ার 80% যদিও মোদির তোষামৎকারী হিসেবে, এটাকে ওরা বলে গদি মিডিয়া। তো গদি মিডিয়ায় পরিণত। সেখানে এখনো তো 20% মিডিয়া আছে, কলকাতা টেলিভিশনের মতো মিডিয়া আছে, সেখানে ইনসাফ বাংলার মতো মিডিয়া আছে, সুব্রত বসুর মতো মিডিয়া আছে, অনিকেত চট্টোপাধ্যায়ের বাংলা বাজার আছে, সেখানে অর্ক ভাদুরীদের প্রোগ্রাম আছে। আমার বন্ধু সৌমিত্র দস্তিদার, মৌলানা ভাসানী গবেষক হিসেবে কলকাতায় এখন তিনি খুবই বিখ্যাত। এই সৌমিত্র দস্তিদারের বক্তব্যগুলো কি? তারা তো এগুলোকে অ্যালাউ করছে না, মানতেছে না, তারা মনে অপপ্রচার। এখন কথা হলো এই যে এটা করতেছে ওই মিডিয়াগুলো, 80% মিডিয়া এটা করতেছে, তার কারণ হলো বাংলাদেশে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুকে মেরে ফেলানো হচ্ছে, মেয়েরা শাখা সিঁদুর পরে রাস্তায় বেরোতে পারে না, এইসব গল্প গুজব ছড়িয়ে ভারতের হিন্দু ভোটকে আরো কংক্রিট করে, যাতে সামনের ইলেকশন এসে কাজে লাগাতে পারে এবং বাংলাদেশকে বাধ্য করতে পারে আবার তার পায়ের তলে যে বসে থাকার জন্য। এই হলো মূল কাহিনীটা। এইখানে ভারত গভর্নমেন্ট তার অনুগত মিডিয়াগুলোকে সবচেয়ে বেশিভাবে ব্যবহার করতেছে। এর মধ্যে সবচেয়ে কুৎসিততম মিডিয়া হলো রিপাবলিক, এবং আরো অনেক আছে, এগুলো মানে প্রচুর। এবং সেগুলো যে কথাবার্তা শুনলে মনে হয় যে এগুলো লোকগুলো সব উন্মাদ হয়ে গেছে, এটা মানসিক সুস্থতা নাই, বিকারগ্রস্ত। দ্রুত চিকিৎসা দরকার। দ্রুত চিকিৎসা না করলে এরা আরো বিদ্বেষ ছড়াবে, মানুষে জাতিতে বিভেদ হানাহানি নিয়ে আসবে। এটা হলো মূল ব্যাপারটা। তো বাংলাদেশে কি আসলে হিন্দু নির্যাতন হচ্ছে? বাংলাদেশ তো এমন একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে একই আঙ্গিনায় মসজিদ আছে, মন্দির আছে, তার নামাজ হচ্ছে, আবার ওদিকে পূজা হচ্ছে। ঠিক এইরকম একটা মানে ফুলের বাগানের মতো বলতে গেলে, হিন্দু আছে, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবই আছে। সেই রকম একটা দেশকে কিভাবে রাতারাতি ওভারনাইট, কিন্তু 5 তারিখের পর থেকেই মূলত, নাহলে 5 তারিখের আগে তো এই ধরনের কোনো কথা আমরা শুনি নাই। 5 তারিখে এমন কি ঘটলো যে এখান থেকে শুধুমাত্র শেখ হাসিনা পালিয়ে গেছেন, আওয়ামী লীগের মানে নেতা কর্মীরাই পালিয়ে গেছেন, আর তো কিছু হয়নি।
হিন্দুরা হিন্দুদের জায়গায় আছে, সবাই সবার জায়গায় আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কোথাও কোনো সমস্যা নেই। শুধুমাত্র খালি বারবার বলা হচ্ছে যে একেবারে হিন্দু এখানে শেষ শেষ, বৌদ্ধ খ্রিস্টান তারা তো আছে, কই এখন- কারোর পক্ষ থেকে কিন্তু কোনো রকম বক্তব্য শুনি না। এখন আপনার বক্তব্য সাথে আমি বলি যে দেখেন জিনিসটা আপনি কোন ব্যারোমিটারে মাপবেন যে কে খারাপ আছে কে ভালো আছে। ভারতে 30% মুসলমানের জন্য বরাদ্দ সরকারি চাকরি কোটা, 30% হওয়ার কথা, সেখানে হলো 1%। এটা সত্যিকারের চিত্র। মুসলমান নাম দেখলে চাকরি হয় না, বিসিএস থেকে নাম ওদের যে আইসিএস আইপিএস না কি বলে ওদের বাদ দিয়ে দেয়। স্কুল কলেজে মেয়েদের পড়াশোনা করে টাফ হয়ে গেছে ভারতে। আচ্ছা, সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা কি? বাংলাদেশের হিন্দু জনসংখ্যা হলো 9%। 9% হিন্দু জনসংখ্যা চাকরি এনজয় করে 30%-এর উপরে। 30 ভাগের উপরে চাকরি সংরক্ষণ নাই, কিন্তু তারা নিয়েছে। কি দিয়ে নিয়েছে আমি বলবো না যে এটা হিন্দু তোষণ, আমি বলবো যে যার বাংলাদেশ হলো যোগ্যতা দিয়ে মানুষকে মাপা হয়, যার যেটা যোগ্যতা আছে প্রশাসনের শীর্ষ পর্যায়ে পর্যন্ত, শীর্ষ পর্যায়ের প্রচুর পদে হিন্দু অফিসাররা আছেন, কোথাও তো কোনো সমস্যা নাই, হিন্দু মুসলমান মিলেমিশে কাজ করতেছে। তাহলে যে দেশে 9% হিন্দু 30%-এর উপরে চাকরি এনজয় করতেছে, সুযোগ সুবিধা এনজয় করতেছে, সেই দেশকে অপবাদ দেওয়ার আগে এই পাপিষ্ঠদেরকে মনে করা উচিত যে তোমার নিজের দেশের অবস্থা কি, আয়নায় নিজের চেহারা দেখো, তারপরে বড় বড় ডায়লগ দাও। বাংলাদেশ হলো আপাতমস্তক আদিকাল থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা রোল মডেল। আপনি দেখেন যে সেই যে মধ্যযুগে হিন্দু মুসলিম সমন্বয়ের একটা ধারা তৈরি হয়েছিল, সেই ধারাটাকে বলা হয় সত্যপীরের ধারা। এই সত্যপীরের ধারায় একটা কথা হয়েছিল, সত্যপীর হলো হিন্দুর দেবতা মুসলমানের পীর। তো সত্যপীর নিজের পরিচয় দিত, হিন্দুর দেবতা আমি মুসলমানের পীর, দুই কুলে জন্ম নেই হইয়া জাহির। বুঝছেন, মানে সম্প্রীতির রাস্তা। হিন্দু না, আমার জাতীয় কবি বলে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোরমার। হ্যাঁ, সত্যেন্দ্রনাথ দত্ত বলছেন যে কালো আর ধলো বাহিরে কেবল, ভেতরে সবারই সমান রাঙা। একই তো মায়ের সন্তান আমরা, একই ভাষায় মাকে ডাকি, একই ভাষায় আমরা হয়তো একজন গল্প করতে করতে গেলাম, একজন মন্দিরে ঢুকে যাচ্ছে, একজন মসজিদে ঢুকে যাচ্ছে, আবার বেরিয়ে এসে একজন অসুস্থ হয়ে যাচ্ছে, তার রক্ত লাগবে, একজন মুসলমান সেখানে থাকলে সঙ্গে সঙ্গে তাকে রক্ত দিয়ে দিচ্ছে, গ্রুপে মিলে গেলে দিচ্ছে। আবার একজন মুসলমান যদি অসুস্থ হয়ে থাকে, একজন হিন্দু। আমি আপনাকে বলতে পারি যে আমার ছোটবেলা এমন একটা গ্রামে কেটেছে, গোপালপুর গ্রাম, যে গ্রামের হিন্দু পাড়া মুসলমান পাড়া ছিল, হিন্দুরা একসাথে, আমরা এখানে এই দুই পাড়ার মধ্যে কোনোদিন কোনো গোলযোগ দেখিনি। আমরা যে ওদের দুর্গা পূজা কালী পূজায় যে দিব্যি খাওয়া দাওয়া করতাম। আমার ছোটবেলার বন্ধু, ও তো হিন্দু না মুসলমান বুঝতামই না আমরা, মানে আমরা এতই মিলেমিশে থাকতাম। রংপুর শহরে যখন আমরা আসি, যেখান থেকে আমার সাহিত্যিক জন্ম লাভ হলো মাটির থেকে, যে রংপুর শহরে আমাদেরকে বলা হতো 4 মাস্কেটিয়ার্স। এই 4 মাস্কেটিয়ার্সের 2 জন ছিলাম মুসলমান, 2 জন ছিল হিন্দু। আমি, আমাদের প্রথম আলোর রহমান মুখলেস, তারপরে আমাদের যে সচিব কদিন আগে রিটায়ার করলো কালীরঞ্জন বর্মন, আর সুব্রত চৌধুরী নামে আমাদের আরেক বন্ধু মারা গেছে। আমরা 4 জন কমন, মানে এতই ঘনিষ্ঠ ছিলাম যে আমরা কখনো ভাবতেও পারতাম না যে আমরা কে হিন্দু কে মুসলমান। এই ধারাটাই আমার মাটিতে নাই। আপনার এখানে আমাদের ইয়েরা কি বলে যে মানুষকে মাপো তার যোগ্যতা দিয়ে, মানুষকে মাপো তার মানবতা দিয়ে, মানুষকে জরিপ করো তার আচরণ দিয়ে, তার ধর্ম দিয়ে মানুষকে মাপার কথা আমাদের দরবেশ অলি আল্লাহরা কখনো বলেন নাই। ইসলাম ফোবিয়ার নামে সারা পৃথিবীতে বা বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াগুলো এটা এক ধরনের কুজ্জটিকে তৈরি করতেছে। তো কিন্তু বাংলাদেশের অলি আল্লাহদের কথা জানা সুফিবাদ নিয়ে আসছিল। সুফিবাদটা কি? প্রেমের। এমন সুফিরা বলছে যে তুমি হিন্দু, খাজা মঈনুদ্দিন চিশতির কথাই ধরেন, খাজা মঈনুদ্দিন হিন্দু মুসলিম মিলনের কথা বলেছেন। এবং আপনার বিস্ময়কর ব্যাপার হলো, খাজা মঈনুদ্দিন চিশতি যে জায়গায় দরগা শরীফটা একেবারে পুরো মাঠ ছিল, ফাঁকা মাঠ, সেই মাঠের ভিতরেই এখন কিন্তু মন্দিরের পাওয়া যাচ্ছে, ওর নিচে মন্দির খুঁজে, সেখানে কিন্তু কোনো খনিজ পদার্থ পাওয়া যাচ্ছে না, ওর নিচেই নাকি পাওয়া যাচ্ছে। বললাম যে সারা পৃথিবী সবাই খোঁজে খনিজ পদার্থ, এরা খোঁজে মন্দির। কোন মসজিদের তলে কি আছে, মন্দির আছে। এইটা হলো ভারতীয় বিচার ব্যবস্থা, ভারতীয় প্রশাসনের দুর্বলতা, রাইট। এবং বিচার বিভাগ থেকে কিন্তু ওইটা খনন করার জন্য রায় দিয়ে দিচ্ছে। 47 সালের পরে ভারতের সংবিধান বা ভারতের যে দণ্ডবিধি, ভারতের যে আইন,
সেটা হলো যে 47 সালের যে জায়গায় যে যাটা ছিল, ধর্মস্থানগুলোর কোনো আকৃতি পরিবর্তন করা যাবে না, ধর্মস্থানগুলোকে ধ্বংস করা যাবে না, প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। সেই জায়গায় ভারত আছে? কোন জায়গায় থাকবে? আপনি এখনো পর্যন্ত রমিলা থাপার যে বক্তব্যগুলো দেয়, দেখেন সোমনাথ মন্দিরের কথা বলে যে সোমনাথ মন্দির সুলতান মাহমুদ নাকি ভেঙে চুরে একেবারে গুঁড়ে দিয়েছে। এই রমিলা থাপার বারবার বলছে যে সুলতান মাহমুদ এটা তো মানে ভাঙে নাই, বরং ওইটাকে আরো সংস্কার করে তার স্ট্রাকচারটাকে ঠিক রাখছে। আর ওর পাশেই কিন্তু একটা মসজিদ তৈরি করে দিয়েছে যে অন্যরা যদি মুসলমানরা নামাজ পড়তে চাইলে এখানে নামাজ পড়বে। রমিলা থাপার এখনো বেঁচে আছে কিন্তু, এবং অন্যতম গবেষক হিসাবে সে ওয়ার্ল্ড ফেমাস। তার মতো মানে ইতিহাসবিদ কয়জন আছে না এখনো পর্যন্ত পাওয়া যায় না। আপনি দেখেন যে আরেকজন আছেন যেমন ইরফান হাবিব, হরবংশ মুখিয়া। তো আমার দেখেন যে শচীন সেনগুপ্তের একটা বিখ্যাত নাটক আছে সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলা নাটকের একটা ডায়লগ আছে, এই ডায়লগটা বাংলাদেশের আত্মার প্রতিধ্বনি করেছে। কি? যে বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের প্রাণের গুলবাগ এই বাংলা। এই বাংলাতেই আমরা বাস করি। এই বাংলায় একদিকে যেমন হযরত শাহজালাল আছে, আরেকদিকে শ্রী চৈতন্যদেব আছেন, একদিকে যেমন খান জাহান আলী আছেন, অন্যদিকে হরিচাঁদ ঠাকুর আছেন, এইখানে একদিকে যেমন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আছেন, অন্যদিকে আছেন আপনার অনুকূল ঠাকুর, এইখানে আব্বাস উদ্দিন, এখানে রাধারমন, এখানে বিজয় সরকার, এখানে জালাল, এখানে লালন ফকির, এখানে হাসন রাজা। আমার নদী, আমার গান, আমার ভাষা, আমার সাধনার কোনো পথেই তো সাম্প্রদায়িকতার কোনো নামগন্ধ নেই, কোথাও নেই, আমাদের জীবনাচরণেও নাই। এগুলোকে চাপিয়ে দেওয়া হচ্ছে, নিজেদের পাপকে ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের ভোট ব্যাংকে কংক্রিট করার জন্য। তো আমার মনে হয় যে আমাদের সরকারের যেটা করা উচিত সেটা হলো যে ভারতের সাংবাদিকদের, যে দায়িত্বশীল সাংবাদিক, তাদেরকে আমন্ত্রণ, ঝাঁকে ঝাঁকে আসো, যে দেখে যাও, ঘুরে বেড়াও, খাওয়া দাওয়া যা কিছু লাগে সব আমরাই দেই, আমরা দেব, তোমরা তোমাদের মতো করে ঘুরো, তোমাদের কোন জায়গায় কোথায় কোন হিন্দুর বাড়িতে হামলা হয়েছে, কোন মন্দিরে হামলা হয়েছে। সেদিনকে আমি নামটা ভুলে গেলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের একজন টিচার, তার একটা ইন্টারভিউ নিল এই কোন চ্যানেলের, ইন্ডিয়ান দীপক ব্যাপারীর চ্যানেলে মনে হয়। তো সে বলতেছিল যে দেখেন আমি যে বাসাটায় আছি এখন আপনার সাথে কথা বলতেছি, এই বাসার পাশে হলো একটা মন্দির, উলুধ্বনি শোনাচ্ছে সে মাইক্রোফোন নিয়ে। ওই দেখেন যদি সমস্যাটাই থাকতো তাহলে এখানে উলুধ্বনি দেয় কেমন, এখন উলুধ্বনি হচ্ছে। সে বলে যে এগুলো ভারতীয় মিডিয়ার আবিষ্কার, বিকৃত বিভৎস আবিষ্কার, এটা কোনো সুস্থ মস্তিষ্কজাত জিনিস নয়। এটা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নামটা ভুলে গেলাম, কি নন্দী যেন আর কি, ভালো বলেছে। আবার ভারতীয় জনগণ, বাংলাদেশের জনগণ যারা ইন্ডিয়াতে যাচ্ছে তারাও তো তাদেরকে জোর করে বেনা বলে আটকাইয়া পেট্রো বলে ওখানে নিয়ে বলতেছে বলেন আপনাদের শাখা সিঁদুর পরে। তো অনেকে ভয়ে বলে যে মানে চলতে পারি না এখানে, আবার দেশে এসে কান্নাকাটি করে, ওরা জোর করে আমাদের কাছে। রিউমার স্ক্যানার তো প্রমাণ করেছে যে ভারতীয় মিডিয়া পৃথিবীর সবচেয়ে ফেক নিউজ প্রচার করে, এবং মেইন স্ট্রিম নিউজ পেপার কিন্তু এর মধ্যে আছে হিন্দুস্তান টাইমস, তারপরে এনডিটিভি প্রচার করেছে, এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, এইগুলো যেগুলো মানুষ, সারা পৃথিবীর মানুষ বিবেক, দায়িত্ববোধ, সত্য মিথ্যা যাচাই করার আগেই ঝড় তুলে দিল। আর রিপাবলিক টিভি তো ধরেন একেবারেই মানে মানে এটা হলো বিজেপির একেবারে চাকর বাকরের চাইতে জঘন্য। চাকর বাকর তো মানুষ, এগুলো হলো দাস। আর এখন আমি যেটা মনে করি যে রিপাবলিক টিভির পিছনেই আওয়ামী অর্থায়ন আছে। উইদাউট আওয়ামী অর্থায়ন এরকম উন্মাদের মতো কাণ্ড কেউ করে না। এই ময়ূক চৌধুরীকে দেখলে কি মনে হয় তার যেভাবে অ্যাটিচিউড, যেভাবে হাঁটাহাঁটি করে পর্দায়, তাকে দেখলে মনে হয় যে এটা কোনো মানুষ, মনে হয় যে বানর, একটা শিম্পাঞ্জি, মানে উন্মাদের মধ্যে লাফালাফি করতেছে। আরে তুমি কি চাচ্ছ? তুমি ইনফরমেশন নেই, তুমি ইনফরমেশন নেই, একই কথা বারবার। তুমি এটা দিয়ে কি চাচ্ছ? মানুষের মানুষের বিদ্বেষ তৈরি করা। ভারত আমাদের একটা বড় প্রতিবেশী, আমরা তো ভারতের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করতে যাই না। ভারতে যখন তোমরা গরুর গোস্ত রাখার অবধি মানুষ পিটিয়ে মারো, বাংলাদেশের লোকেরা কিছু বলে? তোমরা যখন মসজিদ ভেঙে মন্দির বানাও, বাংলাদেশের লোক কি করে? মন্দির পাহারা দেয়। এখানে উল্টাটা হয়, মন্দির পাহারা দেয় আমার মাদ্রাসার ছাত্ররা। তো দেশটা বুঝতে হবে যে এই দেশের মেরিট আর তোমাদের স্পিরিট এক জিনিস না।
তোমরা বাংলাদেশে অপমান যতই করবে বাংলাদেশ ততই স্বাবলম্বী হবে। ভারত গভর্নমেন্টের উচিত দায়িত্বশীল হওয়া। একটা দলের সাথে একটা ব্যক্তির সাথে এত মাখামাখির কি আছে? এই জায়গাতে সরে এসে বাংলাদেশের জনগণের সঙ্গে তারা ডায়লগ করুক, অবশ্যই বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক করুক। যে দল ক্ষমতায় আসবে তাতে ভারতের সমস্যা কি? ভারতের সমস্যা শান্তিপূর্ণ সব পিসফুল কোএক্সিস্টেন্স। সে পিসফুল কোএক্সিস্টেন্স হ্যাম্পার হচ্ছে, কিন্তু তুমি দেখবে সেটা চিন্ময় দাস নিয়ে ভারতের মিডিয়াতে যা করছে। চিন্ময় দাস হলো নারী নিগ্রহ, নারী নির্যাতন, শিশু নির্যাতনের দায়ে অভিযুক্ত। ইস্কন থেকে বহিষ্কার করছে, সেই ইস্কনের বক্তব্য নেয়নি। শুভেন্দু অধিকারীর নামে একটা উন্মাদ আছে, রাজনৈতিক উন্মাদ, সে লাফালাফি করতেছে, অতএব মিডিয়াগুলো এনে এর পিছনে হাওয়া দিচ্ছে। মানে এটা বিজেপি এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় এই নাটকগুলো অভিনীত হচ্ছে। আমাদের ইমিডিয়েট উচিত আমাদের গভর্নমেন্টের ভারতকে নোটিশ করা যে তুমি তোমার এই সমস্ত পেইড মিডিয়া তদন্ত করো, এগুলো কারা, এদের পিছনে অর্থায়ন করছে কারা, আর এগুলো বন্ধ করো। একটা দেশের বিরুদ্ধে অপপ্রচার করে বন্ধুত্ব অর্জন করা যায় না। বন্ধুত্ব পেতে হলে ভালোবাসা দিয়ে জয় করতে হয়। আপনি দেখেন, খেয়াল করেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা এখান থেকে তো গেছে সেই 5ই আগস্ট। এর পরেও কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসে আছে। না হলে তাদের দলের সাধারণ সম্পাদক 3 মাস এখানে থাকলো কেমন? 3 মাস এখানে থাকলো কিভাবে? তারপর কিভাবে তিনি আবার মানে খুব সুন্দর মতো পালিয়ে কলকাতায় চলে গেলেন। একজন এইরকম এক মাপের নেতা যখন কোন জায়গায় যার বক্তব্য থেকে মূলত গণহত্যা শুরু, সেরকম একজন নেতা কিভাবে এই বাংলাদেশ থেকে মানে নিরাপদে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সে বিদায় নিল কিভাবে? তার মানে এখানে ইন্ডিয়ান হেজিমনি কাজ করছে এখনো পর্যন্ত। ইন্ডিয়ান হেজিমনিকে প্রতিরোধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। এবং আওয়ামী লেসমেন্সার, আওয়ামী দালাল, দোষর, দুষ্কৃতকারী যেগুলো আছে, এগুলোর ব্যাপারে যদি কঠোর অবস্থান না নেয় গভর্নমেন্ট, বাংলাদেশ বারবার গর্তে পড়বে। আবার এই ছাত্র জনতা, সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলো টেনে তুলবে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। তাকে একটা স্ট্যান্ড নিতে হবে, ক্লিয়ার স্ট্যান্ড। আমি ভারতের সঙ্গে কি চাই? ভারতের সঙ্গে সে সমমর্যাদার সম্পর্ক, প্রীতিপূর্ণ সম্পর্ক। আমি বন্ধু নির্বাচনে আমার চয়েস থাকতে পারে, কিন্তু প্রতিবেশী নির্বাচনে আমার চয়েস থাকে না। তো ভারতের উচিত বাংলাদেশের বাস্তবতাকে হৃদয়ঙ্গম করা, অন্তরস্থ করা, করে বাংলাদেশের জনগণ কি চায় সেটার সাথে পা মেলানো। নইলে ভারত যে নিঃসঙ্গ হয়ে গেছে, গত 15 বছরে ভারত পৃথিবীর নিঃসঙ্গতম দেশ। আজকে তার সাথে তার একটা প্রতিবেশীও না, তার সাথে গণতান্ত্রিক পৃথিবীও নাই। মোদীকে কি পৃথিবীতে মানুষকে সম্মানের চোখে দেখে? একদম দেখে না, একদম না। কিলার হিসাবে অমিত শাহকে কি কোনো সুস্থ মানুষ বলে? বাবা সাহেব আম্বেদকরের মতো মহামানব, তার সম্পর্কে যে উক্তি তিনি করেছেন, এটা তো হিন্দু না, দলিত। আম্বেদকর, হ্যাঁ, আম্বেদকর যেহেতু দলিত, অতএব তিনি মানুষ নন। এবং কথাটা হচ্ছে এরকম যে যতবার আম্বেদকর বলছে ততবার যদি ভগবানের নাম নিত তাহলে তো স্বর্গে চলে যেত। বলেন, আম্বেদকরের মতো একজন মানুষ যে ভারতের সংবিধান রচনা করেছেন এবং কি বলে মহাত্মা গান্ধী যখন ভারতের যে পার্লামেন্টের কাছে চিঠি লিখলো যে আমার এখানে একটা সংবিধান রচনা করার জন্য একটা লোক দাও, তখন তারাই ওখান থেকে প্রস্তাবটা পাঠিয়েছে, তোমার দেশেই তো রয়েছে, সে হচ্ছে আম্বেদকর। আর সেই আম্বেদকর সম্পর্কে এই অমিত শাহর বক্তব্যটা এরকম। তো প্রায় আমরা শেষ করে ফেলবো এখনই। আরেকটি খবর আজকে আপনারা হয়তো দেখেছেন যে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, তার ব্যাপারে একটা তদন্ত শুরু হয়েছে যুক্তরাজ্যে। এবং সেখানে বলা হচ্ছে আমাদের এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা স্থাপন করা হয়েছে রাশিয়ার অর্থায়নে, সেখানে মূল অ্যালোকেশন ছিল, তারা দিয়েছে হলো 10 বিলিয়ন পাউন্ড। এর মধ্যে থেকে নাকি 4 বিলিয়ন পাউন্ড টিউলিপ সিদ্দিককে দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র মধ্যস্থতা করার জন্য। এবং এইটা নিয়েই ডেইলি মেইল একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং এরপরেই সেখানে তদন্ত চলছে। এই ব্যাপারে আপনার একটু মন্তব্য। একটা কথা আছে যে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, একবার তো ফাঁদে ধরা পড়তেই হবে। টিউলিপ সিদ্দিকির ঘাড়ে ভর করে হাসিনা তো তার সম্পদের পাহাড়ের একটা বিরাট অংশ ধরা পড়ে গেল। আরো তো আছে, অনেক নিউজ আসছে যে তার পুত্র, সে তার ফ্যামিলিতে 20 বিলিয়নের উপরে পাউন্ড বা ডলার তারাই পাচার করেছে, কিন্তু পারিবারিক ভাবেই। তো সেটা আমি ধরা পড়ে গেছে।
আমি মনে করি যে এইটার ব্যাপারে বাংলাদেশ থেকেও এগিয়ে যাওয়া উচিত ব্রিটেনের পাশে। কারণ এই একটা জায়গায় যদি টাইট দিতে পারে না, সারা পৃথিবীতে হাসিনার মুখোশ খুলে পড়ে যাবে। এবং ব্রিটিশ পার্লামেন্টের এমপি হয়ে তিনি কিভাবে এরকম একটা চৌর্যকর্মের সঙ্গে, এরকম একটা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারলেন? আমরা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে জোর দাবি জানাই, সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে শাস্তি দেন। আচ্ছা, সেখানে কিন্তু একটা নিয়মই আছে, যারা এমপি হয় তার সম্পদের হিসাব দিতে হয় কিন্তু 28 দিনের মধ্যে। 28 দিন সেই হিসাবও পর্যন্ত টিউলিপ সিদ্দিক দেয়নি। দিবেন কেমনে? কারণ তার ব্যাংকে তো বিলিয়ন বিলিয়ন পাউন্ড। তো এই রকম একটা দুর্নীতির যখন অবস্থা, তখন বাংলাদেশের গভর্নমেন্ট যদি এখন ব্রিটেনের পাশে যেয়ে দাঁড়ায় এবং তথ্য দিয়ে যদি সাহায্য করে, তাহলে দেখা যাবে যে শেখ হাসিনা এবং তার পরিবার যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে বাইরে নিয়ে গেছে, এবং এই টাকাটা তো তাদের কারণ নয়, এটা হচ্ছে জনগণের টাকা। এবং এই জনগণের টাকা পরিশোধ করতে হবে। হ্যাঁ, জনগণের টাকা, এবং পরিশোধ করতে হবে লোন আকারে। সব এই যে এই 10 বিলিয়ন পাউন্ড, এটা রাশিয়াকে পরিশোধ করতে হবে বাংলাদেশ সরকারকে। অথচ এর থেকে 4 বিলিয়ন আগে সরিয়ে ফেলেছে। তারা তো সরিয়ে নিলে, কিন্তু টাকাটা তো বাংলাদেশের দেখানো হলো কাগজে। হ্যাঁ, কাগজে কলমে লোন হিসাবেই বলা হয়ে থাকে যে যেখানে 1 লাখ, মানে আমাদের এখানে 97 লক্ষ কোটি টাকা লোন নেওয়া হয়েছে, সেখানে 93 লক্ষ কোটি টাকা পাচারি করা হয়েছে। মানে 4 লক্ষ কোটি টাকা বাংলাদেশের লোকজন খরচ করেছে। এই হয়েছে অবস্থা গত 17 বছর ধরে। তো এই টাকার হিসাব যদি বাংলাদেশের জনগণকে বুঝিয়ে না দেওয়া হয়, এই গভর্নমেন্টের মূল দায়িত্ব হবে যে জনগণের অর্থ জনগণের কাছে তুলে দেওয়া। এইটা দিতে পারলেই পরে জনগণ যথার্থই তাদের মানে এই গভর্নমেন্টকে মূল্যায়ন করতে পারবে এবং তাদের পাশেই থাকবে। আজকে এই পর্যন্তই। আমাদের সাথে এতক্ষণ কথা বললেন আমাদের একজন স্বনামধন্য অতিথি, জনাব আব্দুল হাই শিকদার। তিনি আমাদের এই সংবাদ বিশ্লেষণে আমাদের এতক্ষণ সাথে ছিলেন এবং আমাদের চ্যানেল জেডের যে দর্শক, তাদেরকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে মোটামুটি সমৃদ্ধ করেছেন। তাকে আমাদের চ্যানেল জেডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।